টেস্টটা করলেই প্রমাণ হয়ে যাবে। আমি আসলে এই ঝামেলা থেকে মুক্তি চাই স্যার। তাহলে আমি লিখে দিচ্ছি, আর মামলা এ পর্যন্তই থাকলো। আসলো যে অনিক সাহেব সন্তানের বাবা না, যে তখন কি হবে? মেয়েটাকে একসময় রাস্তার ভিখারি ভেবে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই মেয়েটি আসলে কয়েক হাজার কোটি টাকার মালিক। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, নিজের গর্ভের সন্তান জন্ম নেওয়ার আগেই বাবার কাছ থেকে চরিত্রহীন অপবাদ পায়। তখন কি শুধু টাকাই সব ঠিক করতে পারে? অনিকের এই অন্যায়ের কি কোনো বিচার হবে? নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল নাটক পাগল রিভিউ। আজ আমরা কথা বলবো গরিব ঘরে রাজপুত্র পর্ব 17 পুরো ঘটনা এবং সামনে কি হতে চলেছে সেই বিষয় নিয়ে। পর্ব 17 শুরু থেকেই ছিল একদম উত্তেজনায় ভরা। মেঘলা যখন অনিককে জানায় যে সে মা হতে চলেছে, তখন স্বামী হিসেবে খুশি হওয়ার বদলে অনিক তাকে অপমান করে। সে সরাসরি বলে দেয় এই সন্তান তার নয় এবং মেঘলার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। এমনকি অনিকের পরিবারও মেঘলার পাশে দাঁড়ায় না, উল্টো তারাও তাকে অপমান করতে শুরু করে। একজন গর্ভবতী মেয়ের সাথে এমন ব্যবহার সত্যিই খুব কষ্টদায়ক। এই জায়গাটা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। এরপর মেঘলা সিদ্ধান্ত নেয় সে আর চুপ থাকবে না। সে থানায় যায় ন্যায় বিচারের জন্য, কিন্তু সেখানে গিয়েও প্রথমে তাকে গুরুত্ব দেওয়া হয় না। তাকে গরিব ভেবে অপমান করা হয়। কিন্তু হঠাৎ একটি ফোন কল সবকিছু বদলে দেয়। এক মুহূর্তেই জানা যায় মেঘলা কোনো সাধারণ মেয়ে নয়। সে শালিমার বিল্ডার্স গ্রুপের একমাত্র মালিক। যে মেয়েটাকে সবাই অবহেলা করছিল, সেই আসলে কোটি টাকার মালকিন। এই জায়গাটা পুরো গল্পের টার্নিং পয়েন্ট। এরপর সবাই তার প্রতি আচরণ বদলে ফেলে। এখানেই সমাজের আসল চেহারা ফুটে ওঠে। এদিকে অনেক কিছুই বুঝতে পারছে না। তার চারপাশে আরো বড় খেলা চলছে। তার বন্ধু রাতুল ধীরে ধীরে তার প্রজেক্ট নিজের নামে নিয়ে নিচ্ছে। অনেক বুঝতেই পারছে না সে আসলে ধ্বংসের দিকে এগোচ্ছে। অন্যদিকে মেঘলা ডিভোর্স চাইলে আইন একটি গুরুত্বপূর্ণ বাধা তৈরি করে। কারণ গর্ভে সন্তান থাকলে ডিভোর্স সঙ্গে সঙ্গে কার্যকর হয় না। মেঘলা আসলে কোনো সম্পত্তি চায় না, সে শুধু তার সন্তানের পরিচয় চায়। এই জায়গাটা পুরো গল্পকে আরো গভীর করে তোলে। একজন মায়ের সংগ্রাম এখানে স্পষ্টভাবে ফুটে ওঠে। এখন প্রশ্ন হলো সামনে কি হতে চলেছে। সবচেয়ে বড় সম্ভাবনা হলো ডিএনএ টেস্ট। যদি এই টেস্ট হয় এবং প্রমাণ হয় সন্তানটি অনিকের, তাহলে অনিকের সামনে আর কোনো অজুহাত থাকবে না। তখন তাকে তার ভুল স্বীকার করতেই হবে। আর যখন সে জানবে মেঘলা আসলে এত বড় লোক, তখন হয়তো সে ক্ষমা চাইতে আসবে। কিন্তু মেঘলা কি তাকে ক্ষমা করবে, নাকি নিজের সম্মানের জন্য কঠিন সিদ্ধান্ত নেবে, সেটাই এখন দেখার বিষয়। সম্ভবত পরের পর্বে আমরা মেঘলার এক নতুন রূপ দেখতে পাব। একজন শক্ত আত্মবিশ্বাসী নারী হিসেবে সে দাঁড়াবে। অন্যদিকে রাতুলের আসল চেহারাও সামনে চলে আসতে পারে। যদি সেটা হয়, তাহলে অনিক একদম একা হয়ে যাবে। সব মিলিয়ে সামনে যে পর্ব আসছে, সেটা হতে চলেছে একদম বিস্ফোরক। তোমার কি মনে হয়? ডিএনএ টেস্টের পর অনিক কি তার শাস্তি পাবে, নাকি আবারও কোনোভাবে বাঁচার চেষ্টা করবে? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং নাটক পাগল রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসব। ধন্যবাদ। আজকের আলোচনার বিষয়বস্তুটা কিন্তু রীতিমতো শ্বাসরুদ্ধকর। মানে কি ঘটে যখন 10,000 কোটি টাকার রিয়েল এস্টেট সাম্রাজ্য, একজন বিলিয়নিয়ারের তীব্র অহংকার আর একটা দুর্নীতিগ্রস্ত পুলিশি ব্যবস্থা, এই সব কিছু মাত্র এক ফোঁটা মাইক্রোস্কোপিক ডিএনএর কাছে সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়ে। একদম। আর এই পুরো বিষয়টা কিন্তু আমরা দেখেছি অত্যন্ত জনপ্রিয় নাটক
গরিব ঘরে রাজপুত্র এর ১৭ নম্বর পর্বের ইউটিউব ট্রান্সক্রিপ্টে। ঠিক। আর আজকের এই গভীর আলোচনায় বা ডিপ ডাইভে আমাদের মূল লক্ষ্যই হলো এই পর্বের গভীরে লুকিয়ে থাকা ঘটনাগুলো বিশ্লেষণ করা। যেমন অনেকের ওই অবিশ্বাস্য নিষ্ঠুরতা, বন্ধু রাতুলের বেইমানি, সমাজের শ্রেণী বৈষম্যের নগ্ন চিত্র, আর সবশেষে মেঘলার চমকে দেওয়া আসল পরিচয়। তো চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। হ্যাঁ, কারণ এই সোর্স মেটেরিয়ালটা শুধু একটা সাধারণ পারিবারিক দ্বন্দ্ব নয়। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল ক্ষমতার দম্ভ কিভাবে মানুষের মনস্তাত্ত্বিক কাঠামোকে ভেতর থেকে একদম ধ্বংস করে দেয়। এক্স্যাক্টলি। সোর্স থেকে একদম নির্দিষ্ট করে বললে অনেক তার স্ত্রী মেঘলাকে সবার সামনে যেভাবে অপমান করেছে সেটা তো জাস্ট ভাবা যায় না। রাইট, শুধু অপমান তো নয়, রীতিমতো চরিত্র হনন। মানে মেঘলা যখন জানায় যে সে প্রেগনেন্ট, তখন অনেক সেই সন্তানকে অস্বীকার তো করেই উল্টে মেঘলাকে সবার সামনে চরিত্রহীন এবং নষ্টা মেয়ে বলে গালি দেয়। হ্যাঁ, অনেক কিন্তু সরাসরি বলে যে মেঘলা অন্য পুরুষের সন্তানের দায় তার ওপর চাপাচ্ছে। ঠিক, কিন্তু একটা স্বাভাবিক প্রশ্ন তো মাথায় আসেই, ভালোবাসার সম্পর্কে এত বড় একটা অবিশ্বাস কিভাবে রাতারাতি তৈরি হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আসলে ওই সেভিয়ার কমপ্লেক্স বা উদ্ধারকর্তার মনস্তত্ত্ব বুঝতে হবে। আচ্ছা, সেভিয়ার কমপ্লেক্স সেটা কেমন? অনেকের মতো মানুষ যখন আর্থিকভাবে দুর্বল কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়, তখন তারা অবচেতনভাবেই নিজেদেরকে একজন ত্রাণকর্তা বা ভগবান টাইপ কিছু ভাবতে শুরু করে। ও, মানে তারা ভাবে যে টাকা দিয়ে শুধু সম্পর্ক নয়, মানুষটাকেই পুরোপুরি কিনে নিয়েছে। হ্যাঁ, একদম তাই। আর যখন পরিস্থিতি অনেকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলো, তখন তার সেই পরম ক্ষমতার বিভ্রমে আঘাত লাগল। সে তো মেঘলার উপর নিজের মালিকানা উপভোগ করছিল, আর সেখানে টান পড়লেই মানুষের সবচেয়ে কুৎসিত রূপটা পেরিয়ে আসে। বাপরে, এটা তো ভয়ঙ্কর। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে, অনেকের বাবা মায়ের ব্যাপারটা। হ্যাঁ, ওটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারা কেন এই অন্যায়কে প্রশ্রয় দিলেন? মানে সোর্সে পরিষ্কার দেখা যাচ্ছে অনেকের বাবা মাও মেঘলাকে সাপোর্ট না করে উল্টো টাকেই দোষারোপ করছিল। এটা কি শুধুই ইগো? না, এটাকে শুধু ইগো বলা যাবে না। এটা হলো ওয়েলথ ইকো চেম্বার। অত্যন্ত ধনী পরিবারগুলো সমাজ থেকে নিজেদের এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলে যে তারা ভাবে তাদের কোনো সিদ্ধান্ত ভুল হতেই পারে না। রাইট, তারা নিজেদের একটা আলাদা জগতেই থাকে। একদম। আর মেঘলা তো সেই জগতের বাইরের মানুষ, তাই যখন ভেতরের কেউ অনেক বাইরের কারোর সাথে দ্বন্দ্বে জড়ায়, তখন পরিবার সত্য মিথ্যা বিচার করে না, তারা স্বয়ংক্রিয়ভাবে নিজেদের ইকো চেম্বারকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে। ও, বুঝতে পেরেছি। এটা অনেকটা এমন হলো যে একজন মানুষ হীরার টুকরোকে কাঁচ ভেবে ডাস্টবিনে ফেলে দিচ্ছে আর নিজের বোকামির জন্যই গর্ববোধ করছে। অনেকের এই পুরো অহংকারটা যেন জলাভূমির ওপর তৈরি একটা বিল্ডিং। হ্যাঁ, চমৎকার একটা উপমা। বাইরে থেকে জাঁকজমকপূর্ণ হলেও ভিত্তিটা কিন্তু খুব নড়বড়ে। আর মজার ব্যাপার হলো, অনেক যখন এই অহংকারে ভবনে আগুন লাগাতে ব্যস্ত, ঠিক তখনই কিন্তু অন্য ফ্রন্টে আসল বিপদটা ঘটে যাচ্ছে। ও হ্যাঁ, ঘরের শত্রু বিভীষণ, মানে রাতুলের জালিয়াতির ব্যাপারটা। একদম তাই। সোর্সে আমরা দেখেছি যে মেঘলার প্রতি অনেকের অন্ধ রাগের সুযোগে তার বন্ধু রাতুল কিভাবে পেছন থেকে ছুরি মারছে। সে তো অনেকের সিগনেচার জাল করে প্রায় 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট নিজের নামে করে নেওয়ার ছক কষেছে। হ্যাঁ, যদি আমরা বিষয়টাকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে এখানে মনোযোগ আকর্ষণের মেকানিজম বা অ্যাটেনশন ডিসপ্লেসমেন্ট কাজ করছে। মানে অনেক ভুল জায়গায় ফোকাস করছিল। ঠিক তাই। অনেক মেঘলাকে অপমান করায় আর নিজের ক্ষমতা প্রদর্শনে এতটাই আচ্ছন্ন ছিল যে তার প্রতিরক্ষা ব্যবস্থার সব রাডার বন্ধ হয়ে গিয়েছিল। চারপাশের আসল বিপদ সে দেখতেই পায়নি। রাতুলের এই বেইমানির ডালপালা ছড়ানোর পেছনে অনেকের এই অন্ধত্বই কিন্তু দায়ী। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? মানে অনেককে আসলেই বোকা, নাকি তার এই অতিরিক্ত আত্মবিশ্বাসী তাকে রাতুলের মতো সুবিধাবাদীদের শিকার বানাচ্ছে? অনেক বোকা নয়, কিন্তু তার ওই সিস্টেমিক দুর্বলতা রাতুলকে অপরাধ করার সুযোগটা তৈরি করে দিয়েছে। যখন কোনো সাম্রাজ্য শুধু অর্থের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তখন ভেতর থেকেই সেটা পচতে শুরু করে। টাকা দিয়ে চাটুকার কেনা যায়, কিন্তু বিশ্বস্ততা তো আর কেনা যায় না। একদম ঠিক কথা। বিশ্বস্ততা কেনা যায় না, কিন্তু টাকার জোর দিয়ে সমাজে বিচার কেনা যায় কিনা
সেটা তো থানার ওই দৃশ্যটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, ওই দৃশ্যটা পুরো পর্বের একটা টার্নিং পয়েন্ট। এটা আমাদের সামাজিক কাঠামোর একটা নিখুঁত আয়না। সিরিয়াসলি, সোর্সে থানার ওই দৃশ্যটা এতটাই শ্বাসরুদ্ধকর যে কারো রাগ উঠবে। মেঘলা যখন সবকিছু হারিয়ে সন্তানের পিতৃপরিচয় আদায়ের জন্য থানায় যায়, তখন পুলিশ অফিসার তাকে রীতিমতো ফকিরনি মার্কা মেয়ে বলে অপমান করে। শুধু অপমান নয়, থানা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। হ্যাঁ, কারণ হিসেবে অফিসার জানায় যে অনেক একজন বড়লোক এবং রিয়েল এস্টেট কোম্পানির মালিক, তাই তার বিরুদ্ধে কোনো মামলা নেওয়া যাবে না। এটা তো সমাজের একদম নগ্ন একটা চিত্র। ঠিক তাই, এখানে সমাজের একটা তিক্ত সত্য লুকিয়ে আছে। সমাজে আইন ও বিচার অনেক ক্ষেত্রে সম্পদের মাপকাঠিতে পরিমাপ করা হয়। এই পুলিশ অফিসার কিন্তু কোনো একক ব্যক্তি নয়, সে হলো সেই সিস্টেমের মুখপাত্র। যে সিস্টেম দুর্বলকে শোষণ করে সবলকে রক্ষা করার জন্য তৈরি, তাই তো? একদম। অফিসারের কাছে ন্যায় বিচার বা একজন অসহায় মায়ের কান্নার কোনো ভ্যালু নেই। তার কাছে একমাত্র ভ্যালু হলো অনেকের ব্যাংক ব্যালেন্স আর স্ট্যাটাস। তার মানে এটা একটা এক আয়নার মতো, যা দেখিয়ে দিচ্ছে যে আমাদের সমাজে সম্মান জিনিসটা ব্যাংক ব্যালেন্সের সাথে সরাসরি যুক্ত। এটা অনেকটা ভিআইপি ক্লাবের মেম্বারশিপের মতো। একদম সঠিক তুলনা। যার কাছে টাকা আছে শুধু সেই ওই ক্লাবে ঢুকতে পারবে, আর যার টাকা নেই তাকে ক্লাবের গেট থেকেই অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কিন্তু এখানে, মানে এরপর যা ঘটল সেটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ, মেঘলার আসল পরিচয় উন্মোচনের মুহূর্তটা। এক্স্যাক্টলি। মেঘলার ম্যানেজার আঙ্কেল থানায় আসার পর যখন জানা যায় যে মেঘলা আসলে কোনো গরিব মেয়ে নয়, বরং সে শালিমার বিল্ডার্স গ্রুপের মালিক এবং হাজার হাজার কোটি টাকার উত্তরাধিকারী মিসেস শালিমার চৌধুরী, বাপরে, তখন ওই অফিসারের ভোল পাল্টানো দৃশ্যটা জাস্ট দেখার মতো ছিল। হ্যাঁ, যে অফিসার তাকে ঘাড় ধাক্কা দিতে চাইছিল সে সাথে সাথেই তাকে ম্যাডাম ডাকতে শুরু করে, বসতে বলে আর তোষামোদের সুরে চা অফার করে। মানুষের মর্যাদাকে যে কিভাবে টাকার অঙ্কে মাপা হয়, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। ঠিক বলেছেন। তবে এই পরিবর্তনটা কিন্তু সম্মানের জন্য হয়নি, হয়েছে ভয়ের কারণে। সে যখন জানল মেঘলার কাছে অনেকের চেয়েও বেশি ক্যাপিটাল আছে, তখন তার আনুগত্য সেই বৃহত্তর পুঁজির দিকে ঘুরে গেল। সে মেঘলাকে সম্মান করেনি, মেঘলার নামের পাশে থাকা হাজার কোটি টাকাকে সম্মান করেছে। রাইট, কিন্তু এখানে মেঘলার মানসিক দৃঢ়তা বা ডিগনিটির কথা না বললেই নয়। সে চাইলে তো তার টাকার জোর দেখিয়ে অনেককে সেখানেই পিষে ফেলতে পারত, তাই না? অবশ্যই পারত। সে চাইলেই পুলিশ অফিসারকেও চাকরি থেকে বরখাস্ত করতে পারত, কিন্তু মেঘলা সেটা করেনি। মেঘলা অত্যন্ত শান্তভাবে স্পষ্ট করে দিয়েছে যে অনেকের টাকা বা সম্পত্তি তার একটুও প্রয়োজন নেই। তার শুধু একটাই দাবি, তার সন্তানের পিতৃপরিচয়। মেঘলার এই আচরণ যেন রাজার ছদ্মবেশে থাকা রানীর নিজের মুকুট উন্মোচনের মতো। মানে সে অনেকের মতো টাকার গরমে অন্ধ হয়ে যায়নি। আমার তো মনে হয় মেঘলার এই প্রতিশোধহীন কিন্তু দৃঢ় অবস্থান অনেকের দম্ভের জন্য সবচেয়ে বড় চপেটাঘাত। একদমই তাই। মেঘলা যদি টাকা দিয়ে অনেককে ধ্বংস করত, তাহলে তো অনেকের দর্শনটাই ঠিক প্রমাণ হতো। কিন্তু মেঘলা টাকা দিয়ে নয়, বরং তার নির্লিপ্ততা দিয়ে অনেকের জীবন দর্শনকে ধ্বংস করে দিয়েছে। একজন ইগো সর্বস্ব মানুষের জন্য এর চেয়ে বড় অপমান আর কিছু হতেই পারে না। কিন্তু ড্রামা তো এখানে শেষ নয়। অনেক তো থানায় এসেও এটাকে মিথ্যা মামলা বলে দাবি করতে থাকে আর সমানে তর্ক জুড়ে দেয়। হ্যাঁ, আর তখনই পুলিশ অফিসার সেই মোক্ষম বুদ্ধিটা দেন, ডিএনএ টেস্ট। ঠিক, অফিসার জানান যে আধুনিক প্রযুক্তিতে আসল সত্যিটা সহজেই বেরিয়ে আসবে। ডিএনএ টেস্ট করলেই তো প্রমাণ হয়ে যাবে আসল পিতাকে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। প্রযুক্তি কিভাবে মানুষের মিথ্যা অহংকার আর সামাজিক মর্যাদাকে মুহূর্তের মধ্যে মাটিতে মিশিয়ে দিতে পারে? ডিএনএ টেস্ট যেন তারই প্রতীক। মানে বিজ্ঞান এমন এক জায়গা যেখানে ক্যাপিটালিজম বা পুঁজিবাদের কোনো প্রবেশাধিকার নেই। এক্স্যাক্টলি। ডিএনএ রিপোর্টকে কোনো টাকা দিয়ে কেনা যায় না বা ইগো দিয়ে পরিবর্তন করা যায় না। এটা প্রকৃতির সেই পরম সত্য যা ক্ষমতার সব বিভ্রমকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। একদম। এই একটা ডিএনএ রিপোর্টই হয়তো অনেকের পায়ের তলা থেকে শেষ মাটিটুকু সরিয়ে দেবে। তার সব অহংকার, তার মিথ্যা অপবাদ, সবকিছু এই একটা সায়েন্টিফিক রিপোর্টের কাছে এসে অর্থহীন হয়ে যাবে। যে জালের মধ্যে সে মেঘলাকে আটকাতে চেয়েছিল, সেই জালে সে নিজেই আটকা পড়তে যাচ্ছে। হ্যাঁ,
আর এর সাথে তো মেঘলার আসল পরিচয় আর রাতুলের করা 10,000 কোটি টাকার জালিয়াতির ধাক্কাটাও আছে। সব মিলিয়ে অনেকের পতন এখন শুধু সময়ের ব্যাপার। ক্ষমতার বিভ্রম মানুষকে অন্ধ করতে পারে, কিন্তু বাস্তবতার আঘাত সেই অন্ধত্ব ঘোচাতে বাধ্য। তো সব মিলিয়ে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কিন্তু অনেকগুলো বিষয় দেখতে পেলাম। বিশ্বাসঘাতকতা, সামাজিক বৈষম্য আর সত্যের অনিবার্য জয়। মেঘলা আর অনিকের এই দ্বন্দ্ব যে শুধুমাত্র স্বামী স্ত্রীর নয়, বরং এটা একটা আত্মসম্মান বনাম অহংকারের লড়াই, সেটা খুব পরিষ্কার। হ্যাঁ, তবে একেবারে শেষে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। সেটা কি? এই যে ডিএনএ টেস্টে যখন প্রমাণিত হবে যে অনেকই ওই সন্তানের পিতা, এবং অনেক যখন জানবে মেঘলার আসল পরিচয়, তখন কি মেঘলাটাকে ক্ষমা করবে, নাকি যে সমাজ ও মানুষগুলো মেঘলাকে তার দুর্দিনে ছুঁড়ে ফেলেছিল, 1000 কোটি টাকার মালকিন হয়ে মেঘলা এখন তাদের সাথেই একই ভাষায় প্রতিশোধের খেলা খেলবে? এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। আর এর পাশাপাশি আমাদের সম্পর্কগুলো প্রমাণের জন্য যখন একটা ল্যাবরেটরি টেস্টের উপর নির্ভর করতে হয়, তখন কি এটা প্রমাণ হয় না যে মানুষের প্রতি মানুষের বিশ্বাসের জায়গাটা পুরোপুরি বিলীন হয়ে গেছে? বাপরে, অত্যন্ত গভীর এবং প্রাসঙ্গিক একটা প্রশ্ন। প্রযুক্তি সত্যকে সামনে আনছে ঠিকই, কিন্তু মানবিক বিশ্বাসের এই শূন্যস্থান কি ল্যাবরেটরি রিপোর্ট দিয়ে পূরণ করা সম্ভব, নাকি এটা আমাদের সামাজিক অবক্ষয়েরই প্রমাণ? এই প্রশ্নের উত্তর হয়তো এত সহজে পাওয়া সম্ভব নয়। ক্ষমতা হাতে পেলে মেঘলা কোন পথটা বেছে নেবে আর সমাজ কোন দিকে যাবে, সেটাই এখন দেখার বিষয়। একদম। তো এই কৌতূহলোদ্দীপক এবং জটিল চিন্তার খোরাকটা রেখেই আজকের এই গভীর আলোচনার এখানেই সমাপ্তি টানছে। অন্য কোনো দিন নতুন কোনো সোর্স এবং নতুন কোনো চিন্তার জগৎ নিয়ে আবারও আড্ডা হবে।